সবার মধ্যে এনার্জি আছে? আমাদের টেন্স ওয়াইজ ট্রান্সলেশনের যে ক্লাসগুলো চলছিল, আজকে তার শেষ ক্লাস, তাই তো? এই টেন্স ওয়াইজ ট্রান্সলেশনের প্রত্যেকটা ক্লাস যারা ভালো করে করেছে তাদের আগামী পড়াশোনার জীবনের জন্য ওয়েলকাম, কারণ তারা আগামীতে বাকি রাইটিং এর সেকশন গুলো খুব ভালো মতো বুঝতে পারবে। আর যারা বোঝনি তাদের জন্য আমরা সবাই দুঃখ অনুভব করছি, কারণ তারা রাইটিং এর কাছে গিয়েও ধাক্কা খাবে, তারা সারা জীবন ধাক্কা খেতে খেতেই এগোবে। প্রত্যেকটা ক্লাস ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই তো? আমি তোমাদেরকেই বলছি, সবাই আমার দিকে তাকাবে, ভালো করে কথাগুলো শোনো। স্যার তুমি বুঝিয়েছো, ক্লাস করেছি, কিন্তু আমার ব্রেন অতটা ভালো নয়, আমি ভুলে ভুলে যাচ্ছি। প্রত্যেকটা ক্লাস ইউটিউবে আপলোড করা হয়েছে, আমরা বাড়িতে ক্লাসগুলো একবার করে রিভাইজ করব, এবং আমাদের খাতাতেও টোকা আছে, আছে না? টেন্স ওয়াইজ ট্রান্সলেশনের যেহেতু ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সামনের ক্লাসে একটা এক্সাম নেব, 20 নম্বরের এক্সাম, যেখানে এই 12টা টেন্স থেকেই ট্রান্সলেশন থাকবে। যারা ভালো নম্বর পাবে তাদেরকে গিফট দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে সামনের সপ্তাহে এই এক্সামটা হবে, এবং কেউ কামাই করবে না, ভালো করে বাড়িতে রিভাইজ করে আসবে ক্লাসগুলো, ঠিক আছে? ভালো নম্বর পেলে সবাইকে গিফট দেওয়া হবে, হ্যাঁ? আবার খারাপ নাম্বার পেলে তাকে শাস্তিও দেওয়া হবে, কারণ আমি এমন নয় যে এক্সাম নিচ্ছি কিন্তু করাইনি, কি কষ্ট করে প্রত্যেকটা দিন ধীরে ধীরে ক্লাসগুলো তোমাদেরকে করিয়েছি। এবার আমাদেরকে স্যারকে গিফট দিতে হবে। আমাকে যদি গিফট দিতে হয়, আমার গিফট হচ্ছে, তোমরা যদি দেখি 20তে বেশিরভাগই 15-র বেশি পেয়েছো, ওটাই আমার কাছে গিফট। আর যদি দেখি বেশিরভাগ 5-এর কম পেয়েছো, তখন আমার পরিশ্রম বৃথা হয়ে যাবে। সবাই আমাকে গিফট দেবে তো? তার মানে আস্তে আওয়াজ গিফট আমাকে দেবে না, দেবে তো? আচ্ছা, আমি গিফটের জন্য অপেক্ষায় রইলাম। সামনের ক্লাসটা আমরা কিন্তু সবাই এক্সামটা ভালো করে দেবো। সবাই খাতা নিয়ে আসবে, পেজ দেওয়া হবে, সেই ওই তোমাদের খাতা থেকেই পেজ বের করে দেওয়া হবে, এবং সেই পেজে তোমরা এক্সাম দেবে, সঙ্গে সঙ্গে আমি খাতা দেখে দেবো। এবং এক্সামের পরবর্তী থেকে, পরের দিনের থেকে, মানে এক্সাম তো আগামী সপ্তাহে হয়ে যাবে, তার পরের সপ্তাহ থেকে আমরা রাইটিং এর ছোট্ট ছোট্ট পার্টগুলো সুন্দর সুন্দর করে করব। যেমন আমাদের স্টোরি লেখা, মানে আমরা গল্প লেখা শিখবো, মানে স্টোরি লেখা। আর কি শিখবো? আমরা রাইটিং লেটার লেখা শিখবো, কি করে আমরা একা একা লিখতে পারি, সেইগুলো আমি ওইখানে তোমাদেরকে সুন্দর করে বলবো, বোঝাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখো, আমাদের এর আগে 9টা টেন্সের ট্রান্সলেশন কমপ্লিট। আজকে আমি একটা ক্লাসেই কটা এনেছি? 3টে। দেখো, এই 3টে ট্রান্সলেশন কিন্তু আমি বেশি পরিমাণে আনিনি, কম এনেছি। কিন্তু মনে করো প্রথম যে ক্লাসটা ছিল, কত বেশি ট্রান্সলেশন ছিল? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট কত বেশি ছিল, কিন্তু এগুলো তো কম কেন? তার কারণ হচ্ছে, আমাদের যখন আমরা ইংলিশে লিখবো, বেশিরভাগটাই প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটে লিখতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ওই টেন্সের ট্রান্সলেশন গুলো বা ওই টেন্স রিলেটেড লেখার জন্য আমাদের ওই টেন্স গুলো খুব প্রয়োজন হয়, তাই ওইখানে বেশি বেশি করে দিয়েছি। কিন্তু এই সবগুলো আমাদের খুব কম লাগে, কম, আমাদের লেখার সময় এই ধরনের টেন্সের জিনিসগুলো বেশি ব্যবহার লাগে না, তাই আমি এগুলোতে বেশি সময় দিচ্ছি না। একটা ক্লাসে আমি 3টে তোমাদের সুন্দর করে মিলিয়ে দেবো, কারণ তোমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো সবাই টুকে নিয়ে গিয়েছিলে, তাই তো? এবং সবাই বাড়ি থেকে করে নিয়ে এসছে, আমি সবার খাতা দেখেছি। হ্যাঁ, এবার বাড়িতে আমরা স্যার করেছি, কিছু তো ভুল আছে, এবং সেই ভুলগুলোর জন্যই আমি রয়েছি, আমি এবার সুন্দর করে তোমাদেরকে মিলিয়ে দেবো, ঠিক আছে? তো এই 3টে টেন্স আমি আজকে করিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো, প্রথমে কি আছে আমাদের? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা ফিউচার ইনডিফিনাইট করে ফেলেছি, এখন বাকি রয়েছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আমরা টেন্স ওয়াইজ আগে ট্রান্সলেশনের জন্য আমাদের যে স্ট্রাকচারটাকে ভালো করে বুঝে নেব, এবং টেন্সটা কি আমরা বুঝে নেব। দেখো, আমি এর আগেও বলেছি, কন্টিনিউয়াস মানে যেটা চলছে, চলছে। এবার সেটা যদি ভবিষ্যতে ভবিষ্যতে চলবে, যেটা ভবিষ্যতে চলবে সেটা ফিউচার কন্টিনিউয়াস, যেটা এখন চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা অতীতে চলছিল পাস্ট কন্টিনিউয়াস। এটুকু তো বুঝি, চলছে মানেই কন্টিনিউয়াস, এবং সেটা যদি এখন চলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি আগে চলছিল পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলবে
ফিউচার কন্টিনিউয়াস। আর একটা জিনিস কন্টিনিউয়াস টেন্সে একটা জিনিস কমন, সেটা হচ্ছে ভার্বের সাথে কি, ভার্বের সাথে আই এন জি। ক্লিয়ার সবার? হ্যাঁ, এবার ভার্বের আইএনজি মানেই কন্টিনিউয়াস টেন্স। এবার তার আগে যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়্যার থাকে পাস্ট কন্টিনিউয়াস, যদি শ্যাল বি উইল বি থাকে ফিউচার কন্টিনিউয়াস। তার মানে আমরা এখানে শ্যাল বি আর উইল বি পেতে চলেছি। এটুকু ক্লিয়ার সবার? তাহলে এইটুকু যা আছে আমি সুন্দর করে তোমাদেরকে ছোট করে বুঝিয়ে দিলাম, আর বলতে হবে? এবার আমরা ট্রান্সলেশন করি। আমি গান গাইতে থাকিব, মানে আমি এখনো শুরু করিনি, ভবিষ্যতে গান গাওয়া শুরু করে দেবো এবং করেই যাব করেই যাব করেই যাব। আচ্ছা, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, কি লিখবো? আই। আয়ের সাথে শ্যাল না উইল? শ্যাল। তারপরে কি বসাবো? বি। তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। আচ্ছা, কি কি গাওয়ার কথা বলা হচ্ছে? গান। তাহলে এটা কি লিখবো? এ সং বা আ সং। এটা কে বোঝেনি বলো? বলো। তুমি বি এর জায়গায় কি কেন লিখবে? এখানে যদি আমার ফরমেশনে বি থাকে, তোমার কি দোষ করলো? বি কে কেন তুমি লিখবে না? একটা কথা পরিষ্কার মনে রাখবে, এস এইচ এ ডবল এল ডাব্লিউ আই ডবল এল এরপরে ভার্বের আইএনজি যদি লেখো তাহলে কেটে কুটি করে দেওয়া হবে, কারণ স্যাল উইলের পর ডাইরেক্ট ভার্বের আইএনজি আসে না, এর মাঝখানে এদের বন্ধু হিসেবে বি চলে আসে। বি কে লিখলেই তুমি ভার্বের আইএনজি লিখতে পারবে। ক্লিয়ার? অনেকে ভুং ভাং ট্রান্সলেশন করে, মাথা মুন্ডুর স্ট্রাকচার কিছু বুঝবও না, নেবও না। আমাদের নিতে হবে, আমরা একটা সিস্টেম ওয়াইজ চলবো। যখনই দেখো ভবিষ্যতে জিনিসটা কন্টিনিউ হতে থাকবে, তার মানে শ্যাল বি অথবা উইল বি, তার সাথে ভার্বের আইএনজি। যার সাথে শ্যাল বসে তার সাথে শ্যাল বি ভার্বের আইএনজি, যার সাথে উইল বসে তার সাথে উইল বি ভার্বের আইএনজি। আর শ্যাল কার সাথে বসে? আই আর উই এর সাথে শ্যাল। হ্যাঁ, তাই তো। আর উইল কার সাথে বসে? আই আর উই বাদ বাকি যে আই আর উই বাদ দিয়ে বাদ বাকি যে কটা রয়েছে, মানে বাদ বাকি সমস্ত কিছুর সাথেই উইল বসে। যদি কনফিউশন হয় আমরা সমস্ত কিছুর সাথে উইল বসিয়ে দেবো, তারপর বি, তারপর ভার্বের আইএনজি। স্ট্রাকচারে যেন কোনো গন্ডগোল না হয়। সবাই বুঝেছি? সে মাছ ধরিতে থাকিবে, এই যে থাকিবে আছে, তাহলে স্যার আমরা কি থাকিবে থাকিবে পাবো না? থাকবে। আমরা কি থাকিবে বলি? থাকবে। সে মাছ ধরতে থাকবে, তার মানে ভবিষ্যতে সে কন্টিনিউটা করতে থাকবে, তাই তো। তাহলে প্রথমে কাকে খুঁজবো? সাবজেক্ট। যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট। সেকে আমরা হি বলতে পারি অথবা সি বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে উইল বি। ধরাকে কি বলে? ক্যাচ করা। তাহলে ক্যাচের সাথে কি করবো? ক্যাচিং। তারপরে কি লিখবো? ফিশ। সোজা না? এরপরেও যদি কেউ না পারে, তারপরে এক্সাম নিলে যদি না পারে, কেমন রাগটা ধরে। তারা মাঠে খেলতে, এই যে থাকিবে গুলোকে থাকবে করে নাও, তাহলেই হয়ে গেল, তাই না? থাকবে করে নিতে হবে না, তোমরা জাস্ট বুঝে নাও জিনিসগুলো কি, মানে সে ভবিষ্যতে যেটা করতে থাকবে। তাহলে তার আগে কি বলে? দে। তার সাথে কি বসাবো? উইল বি। আচ্ছা, তারপরে খেলাকে কি বলে? প্লে। তার সাথে আইএনজি, প্লেইং। কোথায়? মাঠে। মাঠকে কি বলে? ফিল্ড। নির্দিষ্ট মাঠ, তাই দা ফিল্ড। আর দা ফিল্ডের আগে একটা প্রিপোজিশন চাই, যেহেতু মাঠের মধ্যে খেলবে তাই বসে গেল ইন। সবাই বুঝতে পেরেছি? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করছি? আমরা সাবজেক্ট বসাচ্ছি, তাই তো। তারপরে শ্যাল বি বা উইল বি বসিয়ে তারপর ভার্বের আইএনজি বসাচ্ছি, তারপর বাদ বাকি অংশগুলো বসাচ্ছি। স্টেপ বাই স্টেপ জিনিসগুলো সবাইকে বুঝতে হবে। মা গীতা পড়তে থাকবেন, মাকে কি বলবো? মাদার। ক্লিয়ার? আচ্ছা, এবার মায়ের সাথে কি বসাবো? উইল। তারপর বি। ভার্ব হচ্ছে কি? পড়া, তাই না? পড়াকে কি বলবো? রিড করা। রিডের সাথে আইএনজি, রিডিং। কি পড়ার কথা বলা হচ্ছে? গীতা। তাহলে আমরা লিখবো দা গীতা করে দেবো, দা গীতা। ঠিক আছে, আমরা দা গীতা লিখে দেবো। আচ্ছা, তারপর দেখো, সে চারা গাছগুলোতে জল দিতে থাকিবে। সাবজেক্টকে সে, কি লিখবো? হি। তার সাথে উইল বি, তাই তো। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? জল দেওয়া। এখানে ভার্ব হচ্ছে জল দেওয়া। হ্যাঁ, জল দেওয়াকে কি বলে? ওয়াটারিং বলে। ওয়াটারিং বলে, এরকম লিখবো না গিভ ওয়াটার, আমরা ওয়াটারিং মানেই জল দেওয়া। আচ্ছা, চারা গাছগুলো, তার মানে যে কোনো চারা গাছ, নির্দিষ্ট চারা গাছ, কারণ ওই চারা গাছগুলোতেই মা জল দেবে, নির্দিষ্ট, তাই দা বসিয়ে দিলাম। চারা গাছকে কি বলে? প্ল্যান্টস লিখে দেবো। প্ল্যান্টস মানেই গাছদেরকে কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমাদের সাবজেক্ট ভার্ব আমরা ঠিকঠাক রেখে বাদ বাকি অংশ যদি একটু আধটু এদিক ওদিক হয় কোনো সমস্যা নেই, কিন্তু সাবজেক্ট ভার্বে কোনো গন্ডগোল আমরা করবো না। দেখো, এটা হয়েছে ফিউচার পারফেক্ট কি টেন্স।
আচ্ছা, তাহলে একটা টেন্স কমপ্লিট হলো, মানে 10টা হয়ে গেছে, আর দুটো, 11 আর 12, তাই তো? ফিউচার পারফেক্টটা কি স্যার? পারফেক্ট জিনিসটা কি? পারফেক্ট কখন বলবো? কখন পারফেক্ট বলবো? আমি নিশিতাকে যে মারলাম, মারটা ঠিকঠাক ছিল? পারফেক্ট ছিল তো? আমি ওর পিঠে মারলাম, গালে মারলাম, পারফেক্ট হয়ে গেল। তাহলে তোরা পারফেক্ট বলছিস কখন? আমার কাজটা কমপ্লিট হয়ে গেল তারপরেই তো পারফেক্ট বলছিস। ধর আমি নিশিতাকে এখনো মারতে যাইনি, তার মানে আমার কাজটা কি পারফেক্ট হয়েছে? যতক্ষণ না আমি কাজটা কমপ্লিট করছি ততক্ষণ তো পারফেক্ট হবে না। তার মানে ফিউচার পারফেক্ট মানে কি? ভবিষ্যতে হয়ে যাওয়া ঘটনা, সেটাই পারফেক্ট। হয়ে যাওয়া না হলে কি করে পারফেক্ট হবে? তুই কোনো কিছুকে পারফেক্ট কি বলতে পারবি? মায়াপুরের মন্দিরটা পারফেক্ট কখন বলতে পারবি? মন্দিরটা যখন হয়ে যাবে তারপর তো। তার মানে যেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটা রেস কিন্তু এখনো রয়েছে, তার মানে এখানে কিন্তু ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কমপ্লিট হবে। আমি যেটা করলাম এটা ফিউচার পারফেক্ট নয়, কারণ এটা আমি এখনই করে দিয়েছি। ভবিষ্যতে দেখা গেল নিশিতাকে আমি 2 বছর পরে, নিশিতা যদি কথা বলে ওকে এরকম ভাবে দুম করে মেরে দিয়ে চলে আসবো, তাহলে ওটা হলো ফিউচার পারফেক্ট। দেখো, আচ্ছা গঠন প্রণালী কি? গঠন প্রণালী স্ট্রাকচার দেখো, পারফেক্ট টেন্সে একটা জিনিস কমন, কি কমন? এইচ এ ভি, হ্যাভ অথবা হ্যাজ, আর কি? ভার্বের থার্ড ফর্ম, তাই তো? কনজুগেশন অফ ভার্বের জেরক্সটা রয়েছে সবার কাছে? যার নেই নিয়ে নেবে, ভার্বের ফর্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে? হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পারফেক্টে কি আছে? হ্যাড ভি3, কি আছে? হ্যাড ভি3। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে স্যার ফিউচার পারফেক্টে আমরা কি বসাবো? এই হ্যাভ হ্যাজ এর সাথে ছোট্ট একটু জিনিস অ্যাড হবে। কি অ্যাড হবে? কি অ্যাড হবে? শ্যাল। এই যে সেটা শ্যাল হতে পারে অথবা উইল হতে পারে, তাই তো? তাহলে শ্যাল হ্যাভ ভি3 অথবা উইল হ্যাভ ভি3, তার মানে হয়ে গেল। তার মানে বুঝতে পারলাম হ্যাভ হ্যাজ ভি3 হবে, শুধু তার আগে হয় শ্যাল নলে উইল। কার সাথে শ্যাল কার সাথে উইল বসে আমরা তো শিখলাম। ক্লিয়ার? আমাদের স্ট্রাকচার মনে থাকবে? আচ্ছা, এবার হচ্ছে আর কি জিনিসটা, সেটাও তো আমি তোমাদের এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছি, তাই তো? আচ্ছা, এরা দিন গল্প করছে, তুই ওদিকটা চেপে যাও, এদিকে চাপিয়ে দে। তুই এদিকে চলে, এদিকে চলে, এদিকে চলে। দেখবি এই বিশ্বে সব থেকে কম যদি কোনো টিচার পড়ে সেটা হচ্ছে আমি। আধ ঘন্টা পর ক্লাস শেষ হয়ে যাবে, আর এই আধ ঘন্টা হচ্ছে গোল্ডেন টাইম, একটু সময় নষ্ট করা যাবে না। স্কুলে যাওয়ার আগে আমি যোগফলটি করে ফেলবো। কোন টেন্সে করছি? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তার মানে ভবিষ্যতে কাজটা কমপ্লিট করে ফেলবো। এবার তোমরা দেখো এখানে আমি কিছু লিখেছি, কি লিখেছি? ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে কাজটির ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হবে, পরে সংঘটিত কাজটি ভার্বের প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনাইট হয়। খুব ভালো করে যেটা বুঝতে হবে, নাহলে পারবে না। ধরো ভবিষ্যতেই দুটো কাজ হবে, এখনো হয়নি, হয়নি, কি বলছে? ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে কোনো একটি কাজ একটু আগে হবে, কোনোটা একটু পরে হবে, এটা তো হয়। হ্যাঁ, তাহলে ভবিষ্যতে আমি বলছি 2 বছর পর আমি নিশিতার গালে একটা চড় মেরে তারপর ওর বাড়িতে ঢুকবো, তাহলে কোনটা আমি আগে করলাম? তাহলে দুটো কাজই তো ভবিষ্যতে হবে, কিন্তু একটা আগে হলো, ওকে আগে চড় মারলাম তারপর তোর বাড়িতে ঢুকলাম। তার মানে যেটা আগে হলো ওটার সাথে আমরা কি করব? ফিউচার পারফেক্টের ফরমেশন বসাবো, যে ফরমেশনটা দেখালাম। আর যেটা একটু পরে হলো সেটার সাথে কিছু ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, কিছু ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ফিউচার ইনডিফিনাইট মানে শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম। ওখানেও ভার্বের ফার্স্ট ফর্ম, শুধু তার আগে শ্যাল বা উইল চলে আসবে। এইটুকু জাস্ট মনে রাখতে হবে, পারবো না? স্কুলে যাওয়ার আগে আমি যোগফলটি করে ফেলবো। দেখো দুটো কাজই তো হয়নি, ভবিষ্যতে হবে, তাই না? হয়েছে? হয়নি, ভবিষ্যতে হবে। কোন কাজটা আগে হয়েছে? আমি যোগফলটি কিন্তু আগে করব, নাকি আগে স্কুলে যাব, কোনটা? তাহলে এইটার সাথে হবে ফিউচার কি? ফিউচার পারফেক্ট। ওই যে ফরমেশন বললাম, শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম অথবা উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তাই না? আর এই কাজটা কিন্তু তার ঠিক আগে হয়েছে। কোনটা আগে? এটা আগে।
এটা পরে হয়েছে। তাহলে যেটা একটু পরে হলো সেটাকে আমি কি বললাম, সিম্পল প্রেজেন্ট টেন্স। এই দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, গো ভার্বের ফার্স্ট ফর্ম, তাই না? হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা কিভাবে স্যার বানাবো? আমরা দেখবো এরকম সেন্টেন্সে মিডিলে কি আছে, মিডিলে নয়, মানে মিডিল তো এরকম ভাবে হয় না, মানে কোন ওয়ার্ডটা যুক্ত করেছে, লিঙ্কার। দেখো স্কুলে যাওয়া এটা আলাদা একটা কাজ, আমি যোগফলটি করে ফেলবো, এটা আলাদা কাজ। মাঝখানে এ কিন্তু এসে দুজনকে সেতু বন্ধ, মানে সেতু দ্বারা আবদ্ধ করেছে, তাহলে আগে। তাহলে এই লিঙ্কারের পরের অংশটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট, বোঝা গেল? কারণ সেটা বেশি আগে ঘটেছে, তাহলে সেটার সাথে আমি ওইটা লাগিয়ে দেবো, আর এইটা আমরা পরে লিখবো। তার মানে এই অংশটা আমরা আগে লিখবো না। তাহলে এটার মধ্যে সবার আগে তুমি সাবজেক্ট খোঁজো, এগুলো এখন দেখার দরকার নেই। এটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি, আই, করে ফেলবো, তাহলে শ্যাল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, করাকে কি বলে, ডু বলে। ডান করে দিলাম, তারপর কি করব, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড হবে, ডানও হবে, ঠিক আছে। কিন্তু কেউ যদি কমপ্লিট লেখে তাহলে কাটা, কমপ্লিটিং লেখে তাহলে কাটা, কমপ্লিটস লেখে তাহলে কাটা। কেন কাটা হবে বুঝতে পারছি তো? কারণ হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্মটাই বসবে, অন্য কিছু না। আর ভার্বের থার্ড ফর্মটাতে কিছু ক্ষেত্রে ইডি যুক্ত হয়, তাই না? আচ্ছা, আই শ্যাল হ্যাভ ডান, কি ডান করছি, যোগফল, যোগফলকে কি বলে, সাম, দা সাম। আচ্ছা, এবার আগেকে কি বলে, বিফোর, হয়ে গেল, বিফোর লিখেছি। এবার এই অংশটা আগে হয়ে গেছে, এবার এই অংশটা আমরা ট্রান্সলেট করব। স্কুলে যাওয়ার, তাহলে কে স্কুলে যাওয়ার কথা বলছে, আমি তো, দুটোর ক্ষেত্রে তো সাবজেক্ট আমি, তাহলে আমি হিসেবে আই লিখলাম, আর স্কুলে যাওয়াকে কি বলে, গো টু স্কুল, ব্যাস হয়ে গেল। কঠিন? এটা কি কঠিন? এই সময়ের মধ্যে সে কাজটি সম্পন্ন করবে, মধ্যে হচ্ছে লিঙ্কার, লিঙ্কারের পরের অংশটা আমরা আগে লিখবো, তাই তো? সাবজেক্ট হচ্ছে সে, আর এই অংশটাই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট, তাহলে উইল হ্যাভ ডান বা কমপ্লিটেড, যে কোনো একটা লিখতে পারি। কিসের কথা বলা হচ্ছে, কাজ, দা ওয়ার্ক, এই সময়ের মধ্যে। এটা একটা সিঙ্গেল ফ্রেজ, এটাকে বলে বাই দিস টাইম, এটা মুখস্থ করে রাখতে হবে। যদি এই সময়ের মধ্যে কখনোই বলে, আমরা বলে বাই দিস টাইম, এটা মুখস্থ করে নাও। এই সময়ের মধ্যে তোমাকে আসতে হবে, বাই দিস টাইম, এই সময়ের মধ্যে, এইটুকু মানেই বাই দিস টাইম। এরকম কিছু কিছু ফ্রেজ আমরা একদম মুখস্থ করে খেয়ে রেখে দেবো, তখন আর ভাববো না কি হবে, কি বসাবো, ফট করে বলে দেবো, বুঝেছো? কারণ তোমরা দেখবে ইংল্যান্ডের মূর্খ অশিক্ষিত পড়াশোনা না করা ছেলে মেয়েগুলো ইংলিশে বলে দিচ্ছে, কারণ তাদের মাতৃভাষা ইংলিশ বলে। কারণ তারা ওই বলতে বলতে মাতৃভাষা ইংলিশ বলেই পারবে এমন কোনো ব্যাপার নেই। বিষয়টা হচ্ছে তারা ওই ধরনের জিনিস বলছে, তো তাদেরকে মানে ওই লাইনটাই মুখস্থ হয়ে গেছে। যখনই ওরা ভাববে কাউকে বলবে এই সময়ের মধ্যে, তখনই বলবে বাই দিস টাইম, ফাট করে হয়ে গেল। আমরাও ঠিক ওরকম করতে করতে এমন করে ফেলে কিছু ফ্রেজ আমাদের মুখস্থ হয়ে যাবে, এগুলোকে ফ্রেজ বলে। যেমন দু তিনটে ওয়ার্ড নিয়ে যখন একটা কথার অংশ বলি, ওটাকে বলে ফ্রেজ। এই ফ্রেজগুলো আমরা মুখস্থ করে খেয়ে হজম করে ফেলবো। বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা বাড়িতে পৌঁছে যাবে, তাহলে আমাদের লিঙ্কার কোনটা, আগেই, তাহলে আগের পরের অংশটা আগে হবে, এবং এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে তারা বাড়িতে পৌঁছে যাবে, সাবজেক্ট হচ্ছে তারা, দে উইল হ্যাভ রিচড, কোথায় পৌঁছানোর কথা বলা হচ্ছে, বাড়িকে কি বলে, হোম, আগেইকে কি বলে, বিফোর, তারপর এই অংশটা লিখবো, তাই তো? কি লিখবো, বৃষ্টি শুরু হওয়ার, তাহলে বৃষ্টিকে কি বলে, দা রেইন বলবো। আচ্ছা, শুরু হওয়াকে আমরা সেটস ইন বলতে পারি, এটা একটা ফেজাল ভার্বের মতো, শুরু হওয়া, সেটস ইন ডাইরেক্ট করে দেবো। অথবা তোমরা যদি লিখতে পারো স্টার্টস, তাই তো, স্টার্টস লিখতে পারো, ওটাকে শুরু হওয়া বলে। অথবা আরো কি বলে, বিগিন, বিগিন মানে শুরু হওয়া, এরকম ভ্যারাইটিস ওয়ার্ড আছে, লিখতেই পারো, স্ট্রাকচার ঠিক রাখতে হবে। তুই কি লিখেছিলি অঙ্কিতা? স্টার্টেড হবে না, ওটা তো পাস্ট টেন্স হয়ে গেল। স্টার্টস, স্টার্টের পরে এস বসালে সেটা সিম্পল প্রেজেন্ট হয়ে যায়, আমাদের স্ট্রাকচারে তো সেটাই বলছে, সিম্পল প্রেজেন্ট, তার মানে ভার্বের শেষে এস বাই এস বসিয়ে দেবো, কারণ ভার্বটা তো এখানে সিঙ্গুলার, এই কারণ এখানে সাবজেক্ট তো সিঙ্গুলার, দা রেইন তো সিঙ্গুলার, তাই এটা কি হবে, স্টার্টস। হ্যাঁ, অথবা আমরা বিগিন, বিগিনস লিখতে হবে, বিগিন শুধু লিখলে তো হবে না। বাবা আসার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে, লিঙ্কার হচ্ছে আগেই, তাই তো? আচ্ছা, তাহলে এবার কি করব, এই অংশটা আগে হবে, কারণ এটাই তো পাস্ট পারফেক্ট, এই সরি ফিউচার পারফেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার কাজ শেষ হয়ে যাবে, মানে কি, এটাকে ঠিক করে না, আমার কাজ শেষ হয়ে যাবে মানে হচ্ছে আমি কাজ শেষ করে ফেলবো, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই। আচ্ছা, শ্যাল হ্যাভ ফিনিশড,
মানে কিছু ক্ষেত্রে তোমাকে বাংলায় লাইনটাকে আগে ঠিক করে নিতে হবে নিজে ট্রান্সলেশন করার মতো করে। তুমি যদি এক্সাক্ট এটা চাও, আমারকে বলে মাই, কাজকে বলে ওয়ার্ক, ওইভাবেও হবে, হবে না তাই নয়, কিন্তু তুমি চাইলে বাংলাটাকে নিজের মতো করে ঠিক করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, এখানে আমি সাবজেক্ট হিসেবে আমিকে বানিয়ে নিলাম আই। তারপর শ্যাল হ্যাভ ফিনিশড, কিসের কথা বলা হচ্ছে, কাজ, দ্য ওয়ার্ক। ঠিক আছে, আগেই কি বলে, বিফোর। আচ্ছা, এবার বাবা আসার, বাবাকে কি বলে, ফাদার, আর আশাকে কি বলে, কাম। ফাদার যেহেতু সিঙ্গুলার তাই লাস্টে এস বাই এস বসবে, তাই কামস হয়ে গেল। এবার অনেকে লিখেছে আমার কাজ মানে মাই ওয়ার্ক, তারপরে লিখেছে সে হয়তো হ্যাজ ডান অথবা হ্যাজ ফিনিশড, তারপর লিখেছে বিফোর ফাদার কামস, সেটাও সঠিক। সবাই বুঝতে পারছে, পারছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের রাধে রাধে লাস্ট টেন্স, বুঝা গেল? এটা হচ্ছে আমাদের রাধে রাধে লাস্ট টেন্স, এবং এই টেন্স থেকে ট্রান্সলেশন কমই হয়, রাইটিং লেখার ক্ষেত্রে কমই আসে। তো আমাদের খুব ইম্পর্টেন্ট টেন্স এটা নয়, কিন্তু যেহেতু আমরা কমপ্লিট টেন্স করছি তাই এটাও আমরা জেনে রাখবো, এবং এটার সেন্টেন্স গুলো কেমন হয় আমরা দেখে নেব। দেখো কি বলা হচ্ছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানেটা কি, আগে এই নামটার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। ভবিষ্যতে হয়েও যাবে আবার চলতেও থাকবে। কিরকম স্যার? ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর একটি কাজ শুরু হওয়া পূর্ব পর্যন্ত কিছু কাল সময় ধরে চলবে। ভবিষ্যৎকালে দুটো কাজ হচ্ছে, তার মধ্যে একটি কাজ অপর একটি কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলবে, আর একটা কাজ শুরু হয়নি এখন হবে, তার কিছুক্ষণ আগে পর্যন্ত ওই কাজটা কন্টিনিউ চলতে থাকবে, তখন সেটা কি পূর্ববর্তী, মানে যেটা আগের কাজ সেখানে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বোঝা গেল? আর পরবর্তী যে কাজটা সেটাতে হবে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনাইট টেন্স, ঠিক আগেরটার মতনই। অতীত ভবিষ্যতেই দুটো কাজ হবে, ভবিষ্যতেই দুটো কাজ হবে, কিন্তু একটা কাজ যেটা শুরু হবে সেটা আরেকটা কাজের আগে পর্যন্ত কিছু সময় ধরে চলবে। মাথায় কিছু ঢুকছে না স্যার আমাদের, আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝাচ্ছি। দেখো তো আমাদের স্ট্রাকচার কিন্তু একই, দেখো না স্ট্রাকচার একটু পরিবর্তন হয়েছে এখানে, তাই না? এখানে কি পরিবর্তন হয়েছে, এখানে আমরা দেখেছি কন্টিনিউয়াস কথাটা আছে, তার মানেই ভার্বের শেষে আইএনজি থাকবে, এটুকু ক্লিয়ার? আমরা এখানে দেখতে পেয়েছি পারফেক্ট কথাটা আছে, তার মানে এখানে হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাজ থাকবে না, শুধু হ্যাভ থাকবে, এটা ক্লিয়ার? তাহলে হ্যাভ ভার্বের আইএনজি এই দুটো থাকবে। আমরা দেখতে পাচ্ছি ফিউচার টেন্স, তার মানে এখানে শ্যাল থাকবে, উইল থাকবে। হ্যাঁ, তাহলে স্যার আলাদা কি থাকবে? আলাদা হচ্ছে বিন নামক একজন চলে আসবে, বিন বাজাতে বাজাতে, বুঝে গেল? এই হচ্ছে আমাদের ফরমেশন। এবার আমরা সেন্টেন্স গুলো দেখে নিই। সে আসার আগেই আমি যোগফলটি করে ফেলবো। দেখো ভালো করে বাংলায় সেন্টেন্সটা ভালো করে একটু বোঝো তো কি বলছে। সে আসার আগেই আমি যোগফলটি করে ফেলবো, দুটোই তো ভবিষ্যতে হবে, দুটোই ভবিষ্যতে হবে। সে আসার আগেই আমি যোগফলটি করে ফেলবো, তার মানে আমি যোগফলটি যে করব তার আগে পর্যন্ত একটা কাজ হবে, তাই না? দেখো সেন্টেন্সটা দেখো, আই শ্যাল হ্যাভ, এবার কোথা থেকে করবো, আগেই এর পরের অংশটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা আগে লিখবো। তাহলে আমিকে কি বলে, আই, তারপরে শ্যাল হ্যাভ বিন, কাজ করাকে বলে ডু, ডু এর সাথে আইএনজি করে ডুইং, কি করার কথা বলা হচ্ছে, যোগফলকে আমি দা সাম বলতে পারি। আচ্ছা আগেই কি বলে, বিফোর, আর সে আসারকে কি বলবো, সেকে বলে হি, আর আশাকে বলে অ্যারাইভ, অ্যারাইভ এর শেষে এস বাই এস বসে গেল, যেহেতু হি সিঙ্গুলার ছিল অ্যারাইভস হয়ে গেল। এই যে সে আসার আগে মানে সে পৌঁছানোর আগে, তুমি যদি কামস লেগো তাহলেও হবে, ঠিক আছে? আচ্ছা 2 ঘন্টা হাঁটার পর সে বিশ্রাম নেবে, তাহলে শি উইল টেক রেস্ট, সে বিশ্রাম নেবে, মানে ভবিষ্যতে সে বিশ্রামটা নেবে, এখনো নেয়নি, তাই তো? আচ্ছা পরকে কি বলো, আফটার। আচ্ছা 2 ঘন্টা হাঁটবে সে, তাহলে শি উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তো এইভাবে জিনিসগুলো আমরা করব, এবং এই টেন্স আমি বলেছি যে ট্রান্সলেশন বা আমাদের রাইটিং এর ক্ষেত্রে কম ব্যবহার হবে। আমাদের কিছু ক্ষেত্রে দেখা গেল এই টেন্সের সাথে ম্যাচ খাচ্ছে, কিন্তু আমি ব্যবহার করছি না, অন্যরকম ভাবে অন্য টেন্সে ব্যবহার করে সেই সেন্টেন্সটা লেখা যায়, সেগুলো আমি তোমাদের রাইটিং লেখানোর সময় দেখাবো, ঠিক আছে? জাস্ট এই টেন্সটা আমরা একটু ওপর জিনিসটা বুঝে রাখি, ঠিক এইরকম ভাবে হচ্ছে যে দুটো কাজের মধ্যে একটা কন্টিনিউ চলছে আর একটা চলবে, একটার পূর্ব পর্যন্ত কাজটা হচ্ছে। সূর্যাস্তের আগেই তারা খেলতে থাকবে, তাই তো? তাহলে দেখো সূর্যাস্তের আগেই তারা খেলতে থাকবে, তাহলে আগেই কি বলে, বিফোর বলে, তাই তো?
তার মানে এরপরে একটা কাজ হয়েছে, এর আগে একটা কাজ হয়েছে, তাহলে পরে কোনটা হয়েছে? তারা খেলতে থাকবে। তাহলে তারা খেলতে থাকবে কি বলবো? দে উইল হ্যাভ বিন প্লেইং। আর সূর্যাস্তকে কি বলে? দ্য সান সেটস বলবো, ব্যাস হয়ে গেল। আমি সূর্য ওঠার আগেই ঘুমোতে থাকবো। আচ্ছা, তাহলে দেখো এখানেও আগেই আছে, আগেই লিঙ্কার, তাহলে কি লিখবো? বিফোর। আগেই এর পরের অংশটা আগে লিখবো, ঘুমোতে থাকবো, তাহলে কে ঘুমাবে? আমিই তো ঘুমাবো, তাহলে আই শ্যাল হ্যাভ বিন স্লিপিং, আমাদের ফরমেশন অনুযায়ী এটা বলছে। আর তারপর হচ্ছে সূর্য ওঠা, তাহলে দ্য সান রাইজেস। ঠিক আছে, তাহলে অস্ত যাওয়াকে বলে সেটস, আর ওঠাকে বলে রাইজেস বা রাইজ, এটা আমরা এস বাই এস বসিয়ে রাইজেস করে দিয়েছি। ঠিক আছে, আমাদের টেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি সম্পূর্ণটা সমস্তটা সব রকম ভাবে ভালো মতো বলার চেষ্টা করেছি। এবার তোমাদের কাজ, একটা টিচার পথ দেখাবে, হ্যাঁ, কোন দিকে যেতে হবে, কিন্তু পথে তোমাকেই হাঁটতে হবে, তাই না? আমি তো পথ দেখালাম, কিন্তু আমি তো হাঁটতে পারবো না, হাঁটতে তো তোমাকেই হবে। তুমি যদি পথ দেখেছো কিন্তু না হাঁটো, তাহলে তুমি কখনো পারফেক্ট হতে পারবে না। পরের দিন আমরা এক্সামটা খুব ভালো মতো ভাবে দেবো। ঠিক আছে, ওই এক্সামটা কিন্তু আমার কাছে একটা গিফট, যে ভালো নম্বর পাবে সে আমাকে গিফট দিল, আমি খুব খুশি হব। বোঝা গেল? দেখবো কে কত দামি গিফট আমাকে দিতে পারে। যে যত বেশি নম্বর পাবে সে তত বেশি দামি গিফট আমাকে দিল। সব থেকে দামি গিফটের নাম হচ্ছে 20 কোটি টাকা। হ্যাঁ, যে এক পাবে সে আমাকে 1 কোটি টাকা দিল, যে দুই পাবে সে কত? 2 কোটি, যে 15 পাবে 15 কোটি, যে 16 পাবে 16 কোটি। কে কত বেশি দামি গিফট আমাকে দিতে পারে তার উপর ডিপেন্ড করছে আমি কতটা খুশি হব। বোঝা গেল? তাই আমরা চেষ্টা করব খুব ভালো মতো সবকটা ক্লাস আমরা একবার দেখে নেব, দেখে রিভাইজ করে আসবো। পরের দিন এক্সাম হবে, তারপরে ক্লাস থেকে আমরা ছোট্ট ছোট রাইটিং এর টপিকগুলো সুন্দর করে আমরা ফরম্যাট করে আমরা নিজেরা কিভাবে বাংলা থেকে ইংলিশে লিখবো সমস্তটা সুন্দর করে তোমাদের বলে দেওয়া হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই কমপ্লিট। সবাই বুঝতে পেরেছি? সবার ভালো লেগেছে? সামনের এক্সাম ভালো হবে তো?